সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাড়াগার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের নবম এবং দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টটা নিয়ে। আসলে সরাসরি আমরা ক্লাসে যে ক্লাস নিতাম, যদি ওইভাবে নিতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু এই বিশ্বব্যাপী মহামারীর কারণে আমরা সরাসরি ক্লাস নিতে পারতেছি না, আমাদের ক্লাস বন্ধ, এজন্য অনলাইনে ক্লাস নিতেছি। তো আশা করি তোমরা অনলাইনে ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে এবং বাসায় ভালো করে পড়ালেখা করে তোমরা অগ্রসর হবে। যেহেতু আমাদের বসে থাকলে চলবে না, পড়ালেখা চালিয়ে যেতে হবে। এই জন্য পড়ালেখা আমরা অনলাইনে তো একটু তোমাদের গাইডলাইন দিব, সাথে সাথে তোমাদেরকেও বাসায় পড়ালেখা করে এই গাইডলাইন থেকে কিছু থিওরি নিয়ে তোমরা সামনে অগ্রসর হবে, পড়ালেখা চালিয়ে যাবে, এই আশা ব্যক্ত করেছি। আর আমরা আজকে যেই সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। অধ্যায় হলো ত্রয়োদশ অধ্যায়, বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা। বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা। যে কোনো একটি দেশ পরিচালনা করতে হলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন সেটা হলো অর্থ। অর্থ ছাড়া তো একটা দেশ পরিচালনা করা যায় না। আর সেই অর্থ এবং অর্থ পরিচালনার জন্য যে ব্যবস্থা, ব্যাংক ব্যবস্থা, সেই এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব আজকে। বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা। তাহলে প্রথমে অর্থ ও ব্যাংক ব্যবস্থার মধ্যে অর্থ ব্যবস্থা বলতে কী বোঝায়, প্রথমে আমরা যেটা জানবো সেটা হলো অর্থ ব্যবস্থা বলতে কী বোঝায়। আমরা মনোযোগ দিয়ে একটু শুনি, এটা একটা প্রশ্ন হয়, অর্থ ব্যবস্থা বলতে কী বুঝো, অর্থ ব্যবস্থা বলতে কী বোঝায়। অর্থ ব্যবস্থা বলতে কী বোঝায় একটু মনোযোগ সহকারে শুনো। যেমন সাধারণভাবে অর্থ ব্যবস্থা বলতে রাষ্ট্রের ও ব্যক্তির আয় ব্যয় সংক্রান্ত নীতি বা পদ্ধতিকে বোঝায়। সাধারণভাবে অর্থ ব্যবস্থা বলতে রাষ্ট্রের ও ব্যক্তির আয় ব্যয় সংক্রান্ত নীতি বা পদ্ধতিকে বোঝায়। অর্থব্যবস্থা অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। অর্থব্যবস্থাটা হলো অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ শাখা। অর্থব্যবস্থা বলতে মূলত সরকারি অর্থব্যবস্থাকেই বোঝায়। অর্থব্যবস্থা বলতে মূলত সরকারি অর্থব্যবস্থাকেই বোঝায়। অর্থব্যবস্থা অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। অর্থব্যবস্থাটা হলো যে কোনো দেশের অর্থনীতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। অর্থব্যবস্থা বলতে মূলত সরকারি অর্থব্যবস্থাকে বোঝায়। রাষ্ট্রের সব ধরনের আয় ব্যয়, ঋণ ও বিনিয়োগ সংক্রান্ত সমস্যা ও ক্রয়ের সমাধানের বিষয় অন্তর্ভুক্ত থাকে এই শাখায়। ডাল্টন সরকারি অর্থব্যবস্থা সম্পর্কে বলেছেন, একজন অর্থনীতিবিদ অধ্যাপক ডাল্টন সরকারি অর্থব্যবস্থা সম্পর্কে বলেছেন, সরকারি অর্থব্যবস্থা সরকারের আয় ব্যয় এবং এদের একটির সঙ্গে অপরটির সমন্বয় বিধানের কার্যাবলী আলোচনা করে। এছাড়া ব্যক্তির আয় ব্যয়, ঋণ, বিনিয়োগ ও সঞ্চয় সংক্রান্ত বিবিধ বিষয় নিয়ে আলোচনা করে অর্থব্যবস্থা। তাইলে অধ্যাপক ডাল্টন একজন অর্থনীতিবিদ, তিনি সরকারি অর্থব্যবস্থা বলতে বুঝাইছে সরকার আয় ব্যয় এদের একটির সঙ্গে অপরটির সমন্বয় বিধানের কার্যাবলী আলোচনা করে সরকারি অর্থব্যবস্থা। তাহলে সরকারি অর্থব্যবস্থা হলো রাষ্ট্রের আয় ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতিকে বোঝায়। সরকারের আয় ব্যয় এবং নীতি ও পদ্ধতিকে বোঝায় সরকারি অর্থব্যবস্থা। তো সরকারি অর্থব্যবস্থা পরিচালনার জন্য, অর্থব্যবস্থায় একটা দেশ পরিচালনার জন্য যেটা দরকার সেটা হলো গুরুত্বপূর্ণ অর্থব্যবস্থা। তো বাংলাদেশ সরকারের বা যে কোনো রাষ্ট্রের, যে কোনো দেশের সরকার পরিচালনার জন্য অর্থব্যবস্থা গুরুত্বপূর্ণ। অর্থব্যবস্থা তো একটা দেশ পরিচালনার জন্য সরকারের আয় এবং ব্যয়ের যে খাত, একটা সরকার দেশ পরিচালনার জন্য সরকারের আয় এবং ব্যয়ের খাত রয়েছে, আর এই আয় এবং ব্যয়ের খাতসমূহ সরকারি অর্থব্যবস্থার মধ্যেই পড়ে। সরকারের বাংলাদেশ সরকারের আয়ের খাত,
আর এখন আমরা আলোচনা করব বাংলাদেশ সরকারের আয়ের খাতসমূহ। এরপরে আলোচনা করব বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ। একটা দেশ পরিচালনার জন্য যে অর্থ দরকার, এই অর্থ সরকার কোত্থেকে পাবে? আয় করতে হবে, আবার সরকারের ব্যয়ের খাত আছে, ব্যয়ের খাতে ব্যয় করতে হবে। সরকারের আয় এবং ব্যয়ের খাতসমূহ সম্পর্কে এখন আলোচনা করব। আর সরকারের আয় এবং ব্যয়ের খাতসমূহ যখন আলোচনা করব তখন কোন খাতটা প্রধান, কোন খাতটা প্রধান, সেগুলো নিয়েও আলোচনা করতে হবে। তো সরকারের আয়ের খাতসমূহ, বাংলাদেশ সরকারের আয়ের খাতসমূহ, যেমন বাণিজ্য শুল্ক। আমি যে খাতগুলা, এই খাতগুলা বলি, তোমরা দেখো। বাণিজ্য শুল্ক, আবগারি শুল্ক, আয়কর, মূল্য সংযোজন কর, সম্পূরক কর, ভূমি রাজস্ব, নন জুডিশিয়াল স্ট্যাম্প, রেজিস্ট্রেশন, যানবাহন কর, মাদক শুল্ক, বিদ্যুৎ এবং অন্যান্য কর ও শুল্ক। আরও অনেক খাত আছে, অন্যান্য খাতের মধ্যে এগুলো পড়ে। এই খাতগুলো থেকে সরকার কী করে? আয় করে। এভাবে যেভাবে আয় করে আবার ব্যয় করে। আয় এবং ব্যয় থেকে এরপরে সরকার প্রতি বছর একটা বাজেট প্রণয়ন করে, বাজেট দিয়ে থাকে। এই বাজেট আয় এবং ব্যয়ের খাতসমূহের উপর নির্ভর করে বাজেটসমূহ প্রণয়ন করে থাকে। তাইলে আয়ের খাতসমূহ হলো কি? বাণিজ্য শুল্ক। বাংলাদেশ সরকারের প্রধান যে আয়ের খাত সেটা হলো বাণিজ্য শুল্ক। এভাবে অনেক খাত রয়েছে, যেমন আবগারি শুল্ক, আয়কর, মূল্য সংযোজন কর, সম্পূরক কর, ভূমি রাজস্ব, নন জুডিশিয়াল স্ট্যাম্প, এরপরে রেজিস্ট্রেশন, যানবাহন কর, মাদক শুল্ক, বিদ্যুৎ ও অন্যান্য কর। এইগুলো থেকে সরকার কী করে? আয় করে। আয় করে আবার এগুলো থেকে ব্যয় প্রদান করে, ব্যয় করে। তাইলে ব্যয়ের খাতসমূহ আমরা একটু জেনে নিই। প্রধান ব্যয়ের খাতসমূহ যেমন প্রতিরক্ষা, একটা দেশকে রক্ষা করার জন্য প্রতিরক্ষা খাত সরকারের ব্যয়ের প্রধান খাত। এরপরে আছে বেসরকারি প্রশাসন, শিক্ষা, এরপরে হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ঋণ ও সুদ পরিশোধ, কৃষি ও মৎস্য, পশুপালন, এরপরে পুলিশ, আনসার ও বাংলাদেশ বর্ডার গার্ড, বিচার বিভাগ ও কারা বিভাগ, বেসরকারি পূর্ত কাজ, রাজস্ব আদায়কারী বিভাগসমূহ, বৈদেশিক বিষয়াবলী, অবসর ভাতা ও অন্যান্য সুবিধা, সমাজ কল্যাণমূলক কার্যক্রম, অপ্রত্যাশিত ব্যয়, অন্যান্য খাত। অপ্রত্যাশিত ব্যয়, এই খাতেও বাংলাদেশ সরকারের অনেক ব্যয় হয়। তা ব্যয়ের খাতসমূহের মধ্যে প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো তো ব্যয়ের খাতসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ খাত। এর মধ্যে আরেকটা আছে, যেমন এখন অবসর ভাতা, অন্যান্য সুবিধা, সমাজ। এরপরে আছে অপ্রত্যাশিত ব্যয়। হঠাৎ করে দেশে বন্যা সৃষ্টি হয়েছে, এখন এখানে বা প্রাকৃতিক যে কোনো একটা দুর্যোগ সৃষ্টি হয়েছে, সেখানে একটা বিরাট ধরনের ব্যয় হয়, এটা হলো অপ্রত্যাশিত ব্যয়, হঠাৎ করে যেটা হয়। এই ধরনের খাতসমূহ বাংলাদেশ সরকারের আয় এবং ব্যয়ের খাত। তাইলে আমরা বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা নিয়ে আলোচনা করে অর্থ ব্যবস্থা বলতে কী বোঝায় এটা সম্পর্কে জানলাম, এবং বাংলাদেশ সরকারের আয় ও ব্যয়ের খাতসমূহ সম্পর্কে জানলাম। এরপরে যেটা যে অধ্যায়ে যেটা আছে গুরুত্বপূর্ণ, সেটা হলো ব্যাংক কি। ব্যাংকটা হলো ব্যাংক হলো জনসাধারণের অর্থ গচ্ছিত রাখার এবং ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করার একটি প্রতিষ্ঠান। জনগণ যে অর্থ গচ্ছিত রাখে সেটার একমাত্র মাধ্যম হলো ব্যাংক। এই ব্যাংকের কাজ হলো মানুষের, জনগণের অর্থ গচ্ছিত রাখা এবং ওই অর্থ থেকে গচ্ছিত রাখা অর্থ থেকে আবার জনগণের বিভিন্ন কাজে সুবিধা মতো তাদেরকে ঋণ প্রদান করা। আর ব্যাংক মুনাফা করে কোত্থেকে? ব্যাংক মুনাফা হলো ব্যাংকে যে টাকা গচ্ছিত রাখে আবার যেই টাকা সুদ দেয়। গচ্ছিত রাখা, যে টাকা গচ্ছিত রাখে মানুষ ব্যাংকে জমা রাখে, সেটা থেকে কিছু মানুষকে অল্প পরিমাণ সুদ দিয়ে, আবার যারা ব্যাংক থেকে ঋণ নেয় তাদের কাছ থেকে একটু বেশি পরিমাণ মানে কিছু সুদ নিয়ে যে ব্যতিক্রম থাকে, যে আয় হয়, সেটা হলো ব্যাংকের আয়। তাহলে ব্যাংক হলো জনসাধারণের অর্থ গচ্ছিত রাখার এবং ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করার একটি প্রতিষ্ঠান। তো বাংলাদেশে
অনেক ব্যাংক আছে। এর মধ্যে বাংলাদেশের ব্যাংকসমূহকে কয়টা ভাগে ভাগ করা, বাংলাদেশের ব্যাংকসমূহকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, যেমন কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, এরপর হলো বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। তাহলে এই যে কেন্দ্রীয় ব্যাংক, একটা প্রত্যেক দেশে কেন্দ্রীয় ব্যাংক থাকে, এক এক দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম এক এক রকম হয়। যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি? যেমন বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, এটি বাংলাদেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। এই ব্যাংক দেশের অর্থ ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা, অন্যান্য ব্যাংকসমূহকে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে। তাহলে এই ব্যাংক কী করে? কেন্দ্রীয় ব্যাংক অর্থ ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা এবং অন্যান্য ব্যাংকসমূহের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে। দেশের কাগজি মুদ্রা প্রচলন একমাত্র অধিকার রয়েছে বাংলাদেশ ব্যাংকের। দেশের যে কাগজি মুদ্রা প্রচলন, এই প্রচলনের একমাত্র একটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে কেন্দ্রীয় ব্যাংক। যদি কেন্দ্রীয় ব্যাংক না রাখতো তাহলে কি করতো? ইচ্ছা পরিমাণ কাগজ ছাপিয়ে, টাকা ছাপিয়ে এটা বাজারে ছেড়ে দিলে তাহলে আমাদের যে দেশের নিয়ন্ত্রণ থাকতো না আর কি, টাকার অবমূল্যায়ন হতো, টাকার মূল্যায়ন থাকতো না। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো কি? দেশের কাগজি মুদ্রা প্রচলন করার একমাত্র অধিকার রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। তাহলে কেন্দ্রীয় ব্যাংক একটা দেশের গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেক দেশেই কেন্দ্রীয় ব্যাংক থাকে। এক এক দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম এক এক রকম। বাংলাদেশের একটা কেন্দ্রীয় ব্যাংক রয়েছে, বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। তো ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংক যত রকমের বাংলাদেশের নোট প্রচলন করে, কাগজি টাকা তৈরি করে, মুদ্রা তৈরি করে, সব কিছু কেন্দ্রীয় ব্যাংকেরই মাধ্যমে তত্ত্বাবধানে পরিচালিত হয় বা ছাপানো হয় আর কি। তাইলে এবার আমরা পড়ব কেন্দ্রীয় ব্যাংক কি। কেন্দ্রীয় ব্যাংক হলো একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। এটা আগেও বলা হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কি কাজ সেটা তো আমরা, যেমন মুদ্রা, চিহ্নিত মুদ্রা প্রচলন। বাংলাদেশের চিহ্নিত মুদ্রা কি? টাকা, যেটা বাংলাদেশের, যেমন বাংলাদেশে আছে 2 টাকার নোট আছে, এরপরে 5 টাকার নোট, এরপরে 10 টাকার নোট, 20 টাকার নোট, এভাবে বিভিন্ন নোট প্রচলন করা এটা কেন্দ্রীয় ব্যাংকেরই একমাত্র কাজ, কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে হয়। তাহলে ব্যাংকের প্রকারভেদ হলো ব্যাংকের প্রকারভেদ বাংলাদেশে কিন্তু ব্যাংকের প্রকারভেদ হলো 3 প্রকার। বাংলাদেশের ব্যাংক হলো 3 প্রকার: কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। তো আমরা কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা করি। কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো কি? কেন্দ্রীয় ব্যাংকের কাজ অনেক গুরুত্বপূর্ণ কাজ। দেশের কাগজি মুদ্রা প্রচলন ও মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল রাখা, এরপর হলো মুদ্রার অভ্যন্তরীণ ও বহির্মূল্য স্থিতিশীল রাখা, সরকারের অভ্যন্তরীণ ও বাণিজ্যিক ঋণের হিসাব নিকাশ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করা, ঋণ নিয়ন্ত্রণ করা, আর্থিক সংকটের সময় বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান করা। একটা বাণিজ্যিক ব্যাংক হঠাৎ করে আর্থিক সংকটের মধ্যে পড়ে গেছে, তাহলে সেখানে তাদেরকে ঋণ নিয়ন্ত্রণ করা কাজ হলো কেন্দ্রীয় ব্যাংকের। এরপরে হলো নিকাশঘর হিসেবে দায়িত্ব পালন করা, প্রয়োজনে সরকারকে ঋণ প্রদান ও আর্থিক ব্যাপারে পরামর্শ দেওয়া, অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশের মুদ্রার নির্দিষ্ট বিনিময় হার রক্ষা করা, নিজ দেশের মুদ্রার সাথে দেশের মুদ্রার নির্দিষ্ট বিনিময় হার রক্ষা করা এবং নিজ দেশের আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার ও বিশ্বব্যাংকের প্রতিনিধি হিসাবে কাজ করা, স্বর্ণ, রৌপ্য ও প্রাকৃতিক মূল্যবান ধাতু উপার্জিত বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করা। এগুলো হলো কেন্দ্রীয় ব্যাংকের কাজ। এরপরে যেটা আছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের যেরকম কাজ আছে বাণিজ্যিক ব্যাংকেরও কাজ আছে। বাণিজ্যিক ব্যাংকের কাজগুলো হলো
জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ এবং ঋণ প্রদান, এরপর হলো বিনিময় মাধ্যম সৃষ্টি করা, বার্তা ধার্য করে হুন্ডি বা বিনিময় বিল ভাঙিয়ে দেওয়া, নিরাপদে এবং দ্রুত টাকা স্থানান্তর, মূল্যবান অলংকার দলিলপত্র প্রভৃতি নিরূপণে গচ্ছিত রাখা। বাণিজ্যিক ব্যাংকের কাজ আছে, বাণিজ্যিক ব্যাংকের কাজ হলো যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকেও ঋণ প্রদান করে, আবার জনগণের টাকা বাণিজ্যিক ব্যাংকের মধ্যে জমা রাখে। তো ব্যাংকের হিসাব তো বাণিজ্যিক ব্যাংকও এই ধরনের কাজগুলো পরিচালনা করে। এরপরে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান, বিশেষ আর্থিক প্রতিষ্ঠান হলো যার মাধ্যমে, যেমন বিশেষ আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে একটা আছে গ্রামীণ ব্যাংক, এটা হলো বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। এরা কি করে, মানুষের কাছ থেকে কিছু জামানত ছাড়াও ঋণ দিয়ে থাকে, আবার কিছু জামানত নিয়ে ঋণ দিয়ে থাকে। এখন এই যেটা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশেও তারা ঋণ প্রদান করে থাকে। বাংলাদেশেও ক্ষুদ্র যারা ব্যবসায়ী তাদেরকে ঋণ প্রদান করে বাণিজ্যিক ব্যাংক। আর এরপরে বাংলাদেশ ব্যাংক, এগুলো ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে। এবং বাংলাদেশের নারীদের অগ্রহায়ণে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই এখন এরপরে আমরা যেটা আলোচনা করব, ভ্যাটটা হলো বাংলাদেশ, ভ্যাট এর পুনরূপ হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাটের পূর্ণরূপ। তাইলে ভ্যাটের পূর্ণরূপ হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স। যে কোনো মানুষ সরকারকে ভ্যাট প্রদান না করলে সরকারের যে আয় যদি না করে সরকার, তাহলে ব্যয় করবে কোত্থেকে? এজন্য ভ্যাট প্রদান করতে হয়। ভ্যাটটা হলো আসলে মূল্য সংযোজন কর। যে কোনো জিনিসের সাথে একটা মূল্যের সাথে ভ্যাটটা সংযোজন করে দেওয়া, এটা হলো মূল্য সংযোজন কর। ভ্যাট কি? ভ্যাট হলো মূল্য সংযোজন কর। এরপরে যেটা হলো বাংলাদেশ সরকারের একটা আয়ের উৎস হলো ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব কি? ভূমি রাজস্ব হলো ভূমি ভোগ দখলের জন্য সরকারকে প্রদত্ত খাজনা ভূমি রাজস্ব বলা হয়। সরকারকে প্রদত্ত খাজনাকে কি বলে? ভূমি রাজস্ব বলে। যে ভূমি দখল বা ভূমি ভোগ করবে সে সরকারকে কিছু পরিমাণ অর্থ দিতে হয়, সেটা সরকারকে দিয়ে থাকে, সেটা হলো ভূমি রাজস্ব। এরপর হলো আবগারি শুল্ক। দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলা হয়। দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলে। আর বাংলাদেশ সরকারের যে আয়ের গুরুত্বপূর্ণ খাত হলো কর রাজস্ব। কর রাজস্ব কাকে বলে? এটা একটা প্রশ্ন। কর রাজস্ব কাকে বলে? বাংলাদেশ সরকার দেশের জনগণ, বিভিন্ন ব্যবসা, শিল্প, কারখানার উপর যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে কর রাজস্ব বলা হয়। এরপরে আছে বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান খাত পেলাম আমরা কর রাজস্ব। ব্যয়ের প্রধান খাত হলো প্রতিরক্ষা। একটা দেশ রক্ষা করতে হলে একটা দেশের সরকারকে সে বিষয় দেখতে হয়। বিভিন্ন, যেমন আমাদের দেশের বিমান বাহিনী রয়েছে, সেনাবাহিনী রয়েছে, নৌবাহিনী রয়েছে। যে প্রতিরক্ষা বাহিনী, এদের খাতে বাংলাদেশ প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এজন্য বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত হলো প্রতিরক্ষা। আরেকটা যেটা আছে বাংলাদেশ সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাত হলো শিক্ষা। শিক্ষা হলো বাংলাদেশ সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ একটি খাত। আর এই শিক্ষা খাতে বাংলাদেশ সরকার প্রচুর পরিমাণ ব্যয় করে থাকে। আর একটা জাতি যদি শিক্ষিত হয় তাহলে দেশও তাড়াতাড়ি উন্নতি হয়। এই জন্য বাংলাদেশ সরকার শিক্ষাকে গুরুত্ব দিয়েছে। এই জন্য শিক্ষাটা হলো ব্যয়ের গুরুত্বপূর্ণ খাত।
তাই আমাদের আজকে যে ক্লাস সেটা হলো এই ক্লাস থেকে আমরা আসলে কিছু করে তোমাদেরকে ধারণা দিয়েছি। তোমাদের বেশি বেশি করে এই অধ্যায়টা পড়তে হবে, পড়ে এখান থেকে প্রশ্ন তৈরি করতে হবে। কোন জায়গায় প্রশ্ন হয় সেটা তোমাদেরকে দেখতে হবে। আমরা যদি সরাসরি ক্লাস নিতে পারতাম তাহলে আমাদের আর একটু বুঝাইতে সুন্দর হইতো। এখন তোমরা অনলাইনে ক্লাস দেখে একটু ধারণা নিয়ে তোমাদেরকে বাসায় বেশি বেশি গুরুত্ব দিয়ে পড়ে এরপরে তোমরা কোন জায়গায় প্রশ্ন তৈরি হয়, কোন জায়গায় প্রশ্ন হবে, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন তৈরি করতে হবে তোমাদেরকে। এই সৃজনশীল প্রশ্নটা তৈরি করে তোমরা এটার উত্তর এই রিডিং পড়া থেকেই খুঁজে বের করতে হবে। খুঁজে নিয়ে প্রশ্ন তৈরি করে উত্তর খুঁজে নিয়ে এরপরে তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে। প্রিপারেশান যদি না হয় তাহলে পরীক্ষা তোমাদের অনেক সমস্যা হবে। এই জন্য আমরা অনলাইন ক্লাসে তো আর বেশি ধারণা দেওয়া যায় না, যে ক্ষুদ্র ধারণা দিলাম এখান থেকে ধারণা নিয়ে তোমরা বাসায় ভালো করে পড়ালেখা করে তোমরা প্রশ্ন তৈরি করবা, জ্ঞানমূলক প্রশ্ন, বেশি বেশি জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করে এরপরে অনুধাবনমূলক প্রশ্ন তৈরি করবা। এরপরে উচ্চতর দক্ষতা উচ্চতর দক্ষতা এই প্রশ্নগুলো তৈরি করে একটা প্রশ্ন তৈরি করে এটার উত্তর তোমরা বই রিডিং থেকে বের করে পড়ে পরীক্ষার জন্য পুরোপুরি প্রিপারেশন নিতে হবে। তাইলে আমাদের আজকের আমি আর একটু পুরো বিষয় বলে, আমাদের আজকের নবম এবং দশম শ্রেণীর বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয় আমরা আজকে আলোচনা করছি ত্রয়োদশ অধ্যায়, যেটা আমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষার সিলেবাসে ছিল। এই অধ্যায়টি ছিল আমাদের বাংলাদেশ সরকারের অর্থ ব্যাংক ব্যবস্থা। তো অর্থ এবং ব্যাংক ব্যবস্থা এই সম্পর্কে আমরা ক্ষুদ্র ধারণা দিয়েছি। এই ক্ষুদ্র ধারণা থেকে তোমরা পুরোপুরি ধারণা নিয়ে তোমরা আশা করি ভালো করবে। আর ভালো থেকো, বাসায় থেকো। আর এই মহামারীর সময় বাইরে ঘোরাঘুরি না করে, বাইরে গেলে মাস্ক ব্যবহার করে যাবে। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখেন এই কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।